ওকে, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে আমাদের যে কঠিন যে একটা চ্যাপ্টার সকলে বলে যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। তো এই যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর প্রথম ক্লাসটা আমরা করব, ঠিক আছে? আমরা প্রথম পত্রে আমরা কি করেছি, আর্থিক বিবরণী শিখেছি, ওটা ছিল এক মালিকানা ব্যবসায়ের। আজকে আমরা শিখবো যৌথ মূলধনী কোম্পানির, অর্থাৎ আপনারা জানেন যে আমাদের যে পেইড ব্যাচে যে ক্লাসগুলো অলরেডি হয়ে গেছে, তারপরে আমাদের মোটামুটি সিলেবাসও প্রায় শেষের দিকে, তাই না? পেইড ব্যাচের তো পেইড ব্যাচে আমাদের লিফো ফিফো চ্যাপ্টারটা বাকি আছে। তার আগে আমরা কি করব, আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ আজকে আমরা শুরু করলাম। এটার উপরে আমরা বেশ কিছু ক্লাস করব। আমরা মোটামুটি এখান থেকে 15টার মতো ম্যাথ সলভ করব। ওকে, 15টার মতো যদি ম্যাথ সলভ করতে পারি তাহলে দেখবেন যে আমাদের জন্য এই চ্যাপ্টারটা ইজি হয়ে যাবে। তো আপনারা সকলে জানেন যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আপনাদের দ্বিতীয় পত্রে আছে। দ্বিতীয় পত্রে এখান থেকে দুইটা প্রশ্ন আসবে। ওকে, দুইটা প্রশ্ন আসবে এবং আমাদের কি করতে হবে, দুইটারই উত্তর করা লাগবে। রাইট ভাইয়া? দুইটা প্রশ্নের মধ্যে দুইটারই উত্তর করা লাগবে, অর্থাৎ এখানে আমাদের হাতে কোনো অপশন নাই। আমাদের যে ক বিভাগে দুইটা প্রশ্ন আসবে, দুইটারই কি করতে হবে, আমাদেরকে উত্তর করতে হবে। রাইট? অর্থাৎ আমাদের এখানে কিন্তু কোনো অপশন থাকছে না, ঠিক আছে? ছোট থেকে শুরু করে ধরে 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 যারা পেড ব্যাচে ক্লাস করেছেন জানেন যে কিভাবে শেখানো হয় আমাদের পেড ব্যাচগুলোতে। যেভাবে উৎপাদন ব্যয় শিখাইছি না ভাইয়া, ইনশাল্লাহ আর্থিক বিবরণী এভাবে ইনশাল্লাহ শিখাই দিব, ঠিক আছে ভাইয়া? আমরা তাহলে একটু সুন্দর করে আমরা একটু ক্লাসে যাই, ঠিক আছে ভাইয়া? দেখেন, আমরা যখন আর্থিক বিবরণী করব, তাই না? এখন আর্থিক বিবরণী করতে দ্বিতীয় পত্রে আমরা যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী করব, আমরা কি শিখব? যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। আমরা একেবারে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী আমরা একেবারে স্টেপ বাই স্টেপ যাব, ঠিক আছে ভাইয়া? স্টেপ বাই স্টেপ আমরা সব শিখব, যত রুলস আছে সব শিখব, সেই সাথে সাথে একটা করে আমরা প্রশ্ন প্র্যাকটিস করে ফেলবো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখেন, এখন দেখেন যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণীর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের বিশদায় বিবরণী শিখতে হবে। কি শিখতে হবে ভাইয়া? প্রথমে আমাদের বিশদায় বিবরণী শিখতে হবে। বিশদায় বিবরণীর পরে আমাদের কি শিখতে হবে ভাইয়া? আমাদের সংরক্ষিত আয় বিবরণী শেখা লাগবে। ওকে, এই যে দেখেন, সংরক্ষিত আয় বিবরণী কিন্তু আগে ছিল না, আপনাদের ছিল? সংরক্ষিত আয় বিবরণী কিন্তু আমাদের ছিল না। তারপরে এখান থেকে আমাদের কি আসবে? এখান থেকে আমাদের আসবে হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। কি আসবে ভাইয়া? মালিকানা সত্ত্ব বিবরণী। এরপরে আমাদের এখান থেকে কি আসবে? এখান থেকে আমাদের আসবে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে? তাহলে একটা জিনিস ভাইয়া বোঝার ট্রাই করেন সবাই, আমাদের এই যে যৌথ মূলধনী কোম্পানির যে আর্থিক বিবরণী, ঠিক আছে, এই যে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী থেকে আমাদের মোটামুটি এই জিনিসগুলো করা লাগবে, ঠিক আছে? দেখেন, এর আগে আমরা যখন এক মালিকানা ব্যবসা শিখেছিলাম শুধুমাত্র বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী করলেই কিন্তু হয়ে যাচ্ছিল। আর দ্বিতীয় পত্রে আমরা কি দেখেছি ভাইয়া? দ্বিতীয় পত্রে আমরা এই যে দেখেন, দ্বিতীয় পত্রে এই যে দেখেন, নতুন আরো দুইটা বিবরণী আমাকে শিখতে হবে, তাই না? নতুন আরো দুইটা বিবরণী আমাদেরকে শিখতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জি ভালো আছি। তাহলে আমাদেরকে আরো নতুন দুইটা কি করতে হবে? নতুন দুইটা বিবরণী আমাদেরকে আরো শিখতে হবে। আমরা প্রথম পত্রে বিশদায় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী করেছিলাম, সেই দুইটা তো থাকছেই, এর সাথে সাথে আমাদের আরো দুইটা নতুন বিবরণী শিখতে হবে। ওকে ভাইয়া? তো ঠিক আছে ভাইয়া, সবাই আমরা তাহলে এই বিবরণীগুলো আমাদেরকে শিখতে হবে। তো আমরা প্রথমেই বিশদায় বিবরণী দিয়ে ম্যাথ করা শুরু করব, তাই না ভাইয়া? প্রথমেই আমরা বিশদায় বিবরণী দিয়ে ম্যাথ করা শুরু করব। তাহলে আমরা যদি বিশদায় বিবরণী দিয়ে ম্যাথ করা শুরু করি তাহলে একটু দেখেন, বিশদায় বিবরণী দিয়ে ম্যাথ করা শুরু করলে না, দেরি করেননি, সমস্যা নাই। সেকেন্ড পেপারে কোন চ্যাপ্টারটা বেশি ইজি হবে ভাই? আপনার কাছে যেটা ইজি লাগবে সেটাই ইজি হবে। হ্যাঁ, সেকেন্ড পেপারে আপনার কাছে যেটা ইজি লাগবে সেটা ইজি লাগবে, সেটা ইজি। তাহলে দেখেন, আমাদের এই যে দেখেন, আমরা প্রথমে শিখবো বিশদায় বিবরণী তৈরি করা, ঠিক আছে? বিশদায় বিবরণীর আমরা একটা করে রুলস দেখবো, সেই সাথে সাথে একটা করে ম্যাথ সমাধান করব, তাহলে আমাদের জন্য বোঝাটা ইজি হবে। দেখেন, তাহলে বিশদায় বিবরণীতে আপনারা জানেন, বিশদায় বিবরণীতে শুধুমাত্র আয় আর ব্যয় হিসাব নিয়ে কাজ হয়। কি কি ভাইয়া? বিশদায় বিবরণীতে শুধুমাত্র আয় এবং ব্যয় হিসাব নিয়ে কাজ হবে, এবং বিশদায় বিবরণীর মাধ্যমে আমরা কি নির্ণয় করতে পারি? নিট লাভ নির্ণয় করতে পারি। আর সর্বপ্রথম আমরা মোট লাভ নির্ণয় করব। এই মোট লাভ থেকে পরিচালন আয় ব্যয় যোগ করে আমরা পরিচালন মুনাফা এবং সর্বশেষ আমরা নিট লাভ বের করতে পারি, ঠিক আছে? তো ওই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। দেখেন,
প্রথমে অঙ্ক করা শুরু হবে বিক্রয় দিয়ে। আমরা সবাই জানি প্রথমে বিক্রয় দিয়ে ম্যাথ করা শুরু হবে। বিক্রয় থেকে যদি কোনো বিক্রয় ফেরত থাকে এবং বিক্রয় বাট্টা থাকে তাহলে সেগুলোকে আমরা কি করব, বাদ দিব। এখানে ভাইয়া আরো অনেক কিছু থাকতে পারে, অলিখিত বিক্রয় থাকতে পারে, অলিখিত বিক্রয় থাকলে আমরা যোগ করব, সেটা যখন প্রশ্নে থাকবে ওই অনুযায়ী আমরা কাজ করব। আমরা নর্মালি একটা ছক দেখছি যেখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা আমি বাদ দিব, দিলে যে টাকাটা পাবো তার নাম হচ্ছে নিট বিক্রয়। ওকে ভাইয়া, দিলে যে টাকাটা পাবো তার নাম হচ্ছে নিট বিক্রয়। এখন এই নিট বিক্রয় থেকে আমরা মাইনাস করছি কাকে, আমরা মাইনাস করছি বিক্রিত পণ্যের ব্যয়কে। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা যেন কেমন, বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ, এই প্রারম্ভিক মজুদ থেকে ক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা, যদি পণ্য উত্তোলন থাকে সেটাকে আমি বাদ দিব, দিলে আমি কি পাবো, দিলে আমি পাবো হচ্ছে নিট ক্রয়। তাহলে দেখেন প্রারম্ভিক মজুদের সাথে এই নিট ক্রয়কে কি করতে হয়, যোগ করতে হয়। করার পরে ভাইয়া আমাদের ক্রয় সংক্রান্ত তাহলে নিট ক্রয় বের হলো, ঠিক আছে। এর সাথে আমরা ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ কিছু খরচ আছে, যেমন ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, নগর শুল্ক, আবগারি শুল্ক ইত্যাদি, এগুলোকে বলা হয় ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। সেগুলোকে যোগ করব, যোগ করে আমরা সমাপনী মজুদ বাদ দিব, দিলে আমরা কি পাবো ভাইয়া, দিলে আমরা এখানে একটা টাকা পাবো যার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়, যার নাম কি হবে ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয় হবে। ওকে, কোন চ্যাপ্টার, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী চ্যাপ্টার পড়ানো হচ্ছে। তাহলে এখন আমরা কি করব ভাইয়া, এখন দেখেন আমাদের যে নিট বিক্রয়ের টাকাটা বের হয়েছিল না, এই নিট বিক্রয়ের টাকা থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা আমরা মাইনাস করে দেব, দিলে আমরা কি পাবো, সর্বপ্রথম আমরা মোট লাভ নির্ণয় করতে পারবো। কি নির্ণয় করতে পারবো, মোট লাভ নির্ণয় করতে পারবো, ঠিক আছে। তাহলে বিশদায় বিবরণীর প্রথম ধাপটা হচ্ছে ভাইয়া মোট লাভ নির্ণয় করা। ওকে ভাইয়া, স্যার আপনার এই চ্যাপ্টারের জন্য ওয়েট করতেছিলাম, আলহামদুলিল্লাহ পেয়ে গেছি। ওকে ভাইয়া, সুন্দর মতো ক্লাসগুলো করেন, আশা করি সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তাহলে দেখেন ভাইয়া, হ্যাঁ পিডিএফ সব দিয়ে দিব ভাইয়া, ধৈর্য ধরে ক্লাসটা করেন, আমি সব দিয়ে দিব, মনোযোগ দেন। তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা বাদ দিলে নিট বিক্রয় পাচ্ছি। এই নিট বিক্রয় থেকে আমরা বাদ দিব কি, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কোনটা, প্রারম্ভিক মজুদ, এই প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় মাইনাস ফেরত মাইনাস বাট্টা মাইনাস পণ্য উত্তোলন যদি থাকে সব বাদ দিয়ে আমরা নিট বিক্রয় পাবো, নিট ক্রয় পাবো। এই নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত যে প্রত্যক্ষ খরচগুলো আছে সেগুলো যোগ করব, যোগ করে আমরা সমাপনী মজুদকে মাইনাস করব, করলে আমরা কি পাবো, বিক্রিত পণ্যের ব্যয় পাবো। তাহলে এবার নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা মাইনাস করে দিব, দিলে আমরা যে টাকাটা পাবো সেটাই হচ্ছে আমাদের মোট লাভ। ওকে ভাইয়া, তাহলে আমরা মোট লাভ কিভাবে পারলাম। আচ্ছা, উৎপাদনের সেকেন্ড ক্লাস ডিলিট হয়ে গেছে, তো আমি দিয়ে দিব, রেকর্ড করা আছে, আমি দিয়ে দিব ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম মোট লাভ নির্ণয় করা। তো ভাইয়া এই যে মোট লাভের সূত্র তো সব বইতেই লেখা আছে, এখন আমরা একটু শিখি যে সত্যি সত্যি যে বোর্ড প্রশ্নগুলো আমাদের আসে সেখান থেকে আমরা কিভাবে মোট লাভ নির্ণয় করতে পারি। ঠিক আছে ভাইয়া, আমাদের যে বোর্ড প্রশ্নগুলো আসে এখন আমরা একটা বোর্ড প্রশ্ন দিয়ে আমরা মোট লাভ নির্ণয় করা শিখি, ঠিক আছে, যেটা আমার বোর্ডে এসেছিল। তাহলে দেখেন ভাইয়া, আমরা এখানে একটা প্রশ্ন নিয়ে এসেছি। ভাইয়া একটু কষ্ট করে বলেন তো, এই যে স্লাইডটা লেখাগুলো কি সবাই বুঝতে পারছেন? আমাকে একটু বলেন তো, এই স্লাইডের লেখাগুলো কি ভাইয়া সকলে বুঝতে পারছেন? আমাকে একটু কষ্ট করে বলেন। এটা একটা বোর্ড প্রশ্ন, আপনাদেরই বোর্ডে আসা প্রশ্ন, বুঝছেন? কোন বোর্ড এক্স্যাক্টলি আমার মনে নাই, কিন্তু এটা একটা বোর্ড কোশ্চেন আপনাদের। এই বোর্ড কোশ্চেনটা আমরা এখন সলভ করব। ওকে, এটা হচ্ছে একটা ভাইয়া বোর্ড কোশ্চেন। ক্লিয়ার? লেখাগুলো বোঝা যাচ্ছে না ভাইয়া? আচ্ছা ভাই, ক্লাস করতে আসলে ধৈর্য ধরতে হবে। আমি আপনাকে এক লাইনে পড়াচ্ছি, আপনি আগে প্রশ্ন করছেন অনাদায়ী পাওনা ক্লিয়ার করে দেন। একটা স্টেপে যাইতে হবে, ঠিক আছে? অনাদায়ী পাওনা মাওনা সব ক্লিয়ার হবে, ঠিক আছে? আমার ক্লাস শেষও হবে, আপনার সকল সমস্যার সমাধান হবে। কিন্তু আপনি যদি ওই গাছ থেকে আম নামানোর আগে আম খাইতে চান তাহলে তো হবে না ভাইয়া, তাই না? ধৈর্য ধরতে হবে, বুঝতে পারছেন না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, এটা একটা বোর্ডের প্রশ্ন। ওকে, এই বোর্ডের প্রশ্নে আমাদেরকে কি বলেছে আমরা একটু পড়ার ট্রাই করি। এই প্রশ্নটা দেখেন সুন্দর করে, এভাবে আপনাদের আর্থিক বিবরণীর ম্যাথ দেওয়া থাকবে। শেয়ার মূলধন, মানে এটা মূলধন দেওয়া আছে কোম্পানির, প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব, ইজারা সম্পত্তি 10 বছর। এটার কাজ কি হবে আমরা পরে দেখছি। ক্রয় দেয়া আছে, বিক্রয় দেয়া আছে, দালান কোঠা, কলকবজা, মজুরি, বেতন বলেছে 10 মাস। বেতন কয় মাস? 10 মাস। এটার কাজ আছে। ভাড়া,
অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা কি হিসাব ভাইয়া? অনাদায়ী পাওনা হচ্ছে ব্যয় হিসাব। কি হিসাব? অনাদায়ী পাওনা ব্যয় হিসাব। আপনার সমস্যার সমাধান করে দেবো, আছে অঙ্কে। ফেরত আছে। এখন ভাইয়া দেখেন, ফেরতের ডেবিটেও টাকা আছে, ক্রেডিটেও টাকা আছে। তাহলে মনে রাখবেন, ফেরতের ডেবিট দিকে যে টাকাটা থাকে সেটি হচ্ছে বিক্রয় ফেরত। ফেরতের ডেবিট দিকে যে টাকা থাকে সেটা হচ্ছে বিক্রয় ফেরত, আর ফেরতের ক্রেডিট দিকে যে টাকাটা থাকে সেটা হচ্ছে ভাইয়া ক্রয় ফেরত। মনে থাকবে? তাহলে এই ভুলটা কিন্তু ভাইয়া করা যাবে না। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড পার্টের 5th চ্যাপ্টার। এরপরে দেখেন আয়কর আছে, লভ্যাংশ প্রদান আছে, সংরক্ষিত আয়ের একটা ব্যালেন্স দেয়া আছে, আর ব্যাংক জমা দেয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে প্রশ্নে কি বলছে আমরা একটু দেখি। প্রশ্নে আমাকে বলেছে কিছু সমন্বয় দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে ক নম্বরে বলেছে বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো। কতে আমাকে কি বলেছে ভাইয়া? কতে আমাকে বলেছে বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো। তাহলে একটা জিনিস দেখেন তো, বেতন কি বলেছে? বেতন বলেছে 10 মাস, কিন্তু ভাইয়া আমরা কি জানি, অঙ্ক করি আমরা 1 বছরের জন্য, অর্থাৎ 1 বছর সমান 12 মাস। কিন্তু বেতন 10 মাস মানে কি জানেন? 10 মাসে আপনি 17,000 টাকা বেতন দিয়েছেন। ওকে, বেতন আপনি কি দিয়েছেন? 10 মাসে আপনি 17,000 টাকা বেতন দিয়েছেন, রাইট? তাহলে ভাইয়া বকেয়া আছে কত মাসের বেতন বলেন তো? কত মাসের বেতন আপনি দেননি? আপনি বেতন দেননি হচ্ছে 2 মাসের বেতন। ঠিক আছে? এখন আপনাকে বলছে বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করো। তার মানে যত টাকা আপনি বেতন দেননি, যত দিনের আপনি বেতন দেননি, সেটাই হচ্ছে বকেয়া বেতন। তাহলে আপনি লিখবেন বকেয়া বেতনের পরিমাণ। ওকে, লিখবেন বকেয়া বেতনের পরিমাণ। লিখার পরে ভাইয়া আপনি কি করবেন? সমান দিবেন। 10 মাসে আপনি কত দিয়েছেন? 17,000 টাকা। সেই জন্যে 17,000 ভাগ 10। ওকে, 1 মাসের বেতনের টাকা পাবেন। একে আপনি এখন গুণ দিবেন। কত মাসের আপনি বেতন প্রদান করেননি? 2 মাসের বেতন প্রদান করেননি, সেজন্য গুণ দিবেন আপনি 2 দিয়ে। তাহলে কত টাকা হয়? 10 দিয়ে যদি আমরা 17,000-কে কাটি তাহলে 1700 হয়। 1700 দুগুণে কত হবে? 3400 টাকা। তাহলে ভাই আমার বকেয়া বেতনের পরিমাণ কত? বকেয়া বেতনের পরিমাণ হচ্ছে 3400 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া যে বকেয়া বেতনের পরিমাণটা কিভাবে বের করে? সবাইকে ক্লিয়ার হতে পেরেছি ভাইয়া যে বকেয়া বেতন কিভাবে বের করে? আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি যে বকেয়া বেতনের পরিমাণটা আমরা কিভাবে নির্ণয় করি। সকলে ক্লিয়ার ভাইয়া? আশা করি সকলে বুঝতে পেরেছি। বেতন 10 মাস, অঙ্ক তো করি আমরা 12 মাসের। তার মানে কয় মাসের বেতন দিইনি আমি? 2 মাসের বেতন দিইনি। দ্যাট মিনস যত মাসের আমি বেতন দিইনি সেটাই হচ্ছে বকেয়া বেতন। আশা করি সকলে ক্লিয়ার হয়েছেন ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আমরা বকেয়া বেতনের পরিমাণ নির্ণয় করা শিখে গেলাম। এবার আসেন আমাদের কি বলেছে, বকেয়া বেতন যেহেতু আমাদের নির্ণয় হয়ে গেল, এবার আমাদের যেটা বলেছে দেখেন, 31শে ডিসেম্বর 2021 তারিখে সমাপ্ত বছরের মোট লাভ নির্ণয় করো। কি নির্ণয় করো? মোট লাভ নির্ণয় করতে বলেছে। তো ভাইয়া একটু আগে আমরা একটা ছক দেখলাম না? সেই ছকে আমরা কি দেখলাম? সেই ছকে আমরা দেখলাম যে মোট লাভ কিভাবে নির্ণয় করে। তাহলে ওই যে ছক দেখে যদি আমি বসে থাকতাম, হাতে কলমে যদি প্র্যাকটিস না করতাম, তাহলে কি মোট লাভ নির্ণয় করার কনসেপ্টটা ক্লিয়ার হইতো? হইতো না। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা মোট লাভ নির্ণয় করব। ঠিক আছে? তাহলে মোট লাভ যেহেতু আমরা নির্ণয় করব, আমরা সুন্দর করে মোট লাভের জন্য একটা ঘর করে ফেলি। ঠিক আছে? আমরা কি নির্ণয় করব? মোট লাভ নির্ণয় করব। তাহলে আপনারা সুন্দর করে যেটা করবেন, আমরা মোট লাভ নির্ণয় করে ফেলি। তাহলে মোট লাভ যেহেতু নির্ণয় করব, সুন্দর করে একটা ঘর করে ফেলবেন এভাবে, বিবরণ টাকা টাকা। ওকে ওকে, এভাবে সুন্দর করে একটা ঘর করে ফেলবেন। আচ্ছা, দিয়ে এখানে লিখবেন বিবরণ টাকা টাকা। এখন দেখেন মোট লাভ নির্ণয় করার সময় কাজটা শুরু হয় কই থেকে বলেন তো? এই যে দেখেন আমরা মোট লাভ নির্ণয় করেছি না? তো কাজটা শুরু হয়েছে ভাইয়া বিক্রয় থেকে। কই থেকে? বিক্রয় থেকে ফেরত বাট্টা যদি থাকে বাদ দিয়ে আমরা নিট বিক্রয় নির্ণয় করব। তাহলে আমরা ম্যাথে চলে যাই তো ভাইয়া। ম্যাথে আমাদের বিক্রয় আছে নাকি? দেখেন ম্যাথে আমাদের এই যে দেখেন বিক্রয় আছে। বিক্রয় কোন পাশে বসে ভাইয়া? ক্রেডিটে বসে। কত টাকা? 1,25,000। বিক্রয় থেকে এই যে দেখেন ফেরত আছে ভাইয়া, তাহলে ডেবিট দিকে যে টাকাটা থাকে সেটা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে আমরা বিক্রয় থেকে ফেরতকে কি করব ভাইয়া? মাইনাস করব। তাহলে বিক্রয় আছে 1,25,000, এখান থেকে আমি ফেরত বাদ দিব 4,000। ওকে, তাহলে আমরা শুরু করি অঙ্কটা। বিক্রয় আছে 1,25,000, এখান থেকে আমি মাইনাস করব কাকে ভাইয়া?
ফেরত দিলে বিক্রয় কমে যায়, সেজন্য আমাদের বাদ দিতে হবে 4000 টাকা। ওকে, তারপরে বিক্রয় বারটা কি অঙ্কে আছে ভাইয়া? দেখেন তো, আমার তো চোখে পড়েনি, তার মানে বিক্রয় বারটা নাই। তাহলে আমার, হ্যাঁ পিডিএফটা দিয়ে দিব ভাইয়া, পিডিএফ এর টেনশন করেন না, ক্লাসটা বোঝেন। তাহলে আমাদের যেহেতু বারটা নাই, তাহলে আমরা করলে দেখতে পাচ্ছি 1,21,000 টাকা। ভাইয়া এই 1,21,000 টাকা কি? 1,21,000 টাকা হচ্ছে আমাদের নিট বিক্রয়। কি ভাইয়া? 1,21,000 টাকা নিট বিক্রয়। এই পর্যন্ত কি কারো বুঝতে সমস্যা আছে ভাইয়া? বলেন তো ভাইয়া, বলেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা? না, আজকে একটা সৃজনশীল না, আজকে আমরা দুইটা সৃজনশীল করব, ঠিক আছে? আজকে আমরা শিখবো মোট লাভ, নেট লাভ বের করা শিখবো, আর সবার শেষে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী, যেটা প্রশ্নে আসবে 100%। ওকে, তাহলে ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা নিট বিক্রয় বের করা শিখলাম। এখন নিট বিক্রয় থেকে আমাদেরকে মাইনাস করতে হবে কাকে ভাইয়া? নিট বিক্রয় থেকে আমরা মাইনাস করব বিক্রিত পণ্যের ব্যয়কে। কাকে ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করব। তো চলেন আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা বের করে ফেলি ভাইয়া। আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয়ের টাকাটা বের করে ফেলি। তো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কি ছিল ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র ছিল প্রারম্ভিক মজুদ। ভাইয়া দেখি তো প্রশ্নে প্রারম্ভিক মজুদ দেয়া আছে কিনা? আছে প্রারম্ভিক মজুদ? কই কই কই? না, প্রশ্ন তো প্রারম্ভিক মজুদ নাই। আছে? দেখেন তো, আমার তো চোখে পড়ছে না প্রারম্ভিক মজুদ। সমাপনী মজুদ এত সমন্বয়ে আছে? সমন্বয়ে তো থাকে না সাধারণত, তাহলে সমন্বয় নাই, তাহলে প্রারম্ভিক মজুদ কি প্রশ্নে আছে ভাইয়া? তাহলে প্রারম্ভিক মজুদ কিন্তু প্রশ্নে নাই, তাই না? প্রারম্ভিক মজুদ আছে? দেখি তো আবার ভালো করে, আপনারাও একটু দেখেন। না, প্রারম্ভিক মজুদ নাই। তো আমার প্রারম্ভিক মজুদটা তো লেখা ঠিক হইলো না আগে। যেহেতু প্রারম্ভিক মজুদ নাই, তাহলে আমাদের প্রারম্ভিক মজুদের পরের কনসেপ্ট কি ছিল ভাইয়া? প্লাস ক্রয়, তাই না? তো ক্রয় তো আছে প্রশ্নে, আছে না? দেখি তো ক্রয় কত আছে ভাইয়া? ক্রয় কত আছে? ক্রয় আছে 60,000 টাকা। ক্রয় থেকে কি করতে হয় ভাইয়া? ফেরতকে বাদ দিতে হয়। ক্রয় ফেরত থাকে কোন দিকে? ক্রেডিট দিকে থাকে, 3,500। ঠিক আছে, তাহলে ক্রয় আছে কত ভাইয়া? ক্রয় আছে আমাদের 60,000 টাকা। এখান থেকে আমরা কি করব? মাইনাস করব। কাকে ভাইয়া? ফেরতকে মাইনাস করব। কত টাকা? 3,500 টাকা, তাই না? হ্যাঁ, 3,500 টাকা আমরা মাইনাস করব। ওকে, তাহলে আমরা ক্রয় থেকে যদি ক্রয় ফেরত বাদ দিই, তাহলে কত থাকবে ভাইয়া? 56,500 টাকা। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখেন ভাইয়া, ক্রয় থেকে আমরা ফেরত বাদ দিলাম। ওকে, বাদ দেওয়ার পরে এবার দেখি তো আমরা ক্রয় বারটা নাই অঙ্কে, তাহলে আমি যোগ করব কি? ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ। ভাইয়া ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ কি আছে? মজুরি আছে। কত টাকা? 6,000 টাকা। সমন্বয়ে আবার কি বলেছে? বকেয়া মজুরি ছিল 500 টাকা। সমন্বয়ে কি বলেছে? বকেয়া মজুরি ছিল 500 টাকা। মনে রাখবেন, আর্থিক বিবরণীতে কোনো কিছু যদি বকেয়া থাকে, তাহলে সেটাকে কি করতে হয় ভাইয়া? যোগ করতে হয়। ঠিক আছে, আর্থিক বিবরণীতে কোনো কিছু যদি বকেয়া থাকে, তাহলে সেটাকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো মজুরি। প্রথমে লিখবো মজুরি। কত টাকা ভাইয়া মজুরি? মজুরি আছে 6,000 টাকা, আর বকেয়া আছে 500 টাকা। তাহলে আমরা লিখবো মজুরি 6,000 টাকা প্লাস বকেয়া আছে হচ্ছে ভাইয়া 500 টাকা। তাহলে টোটাল মজুরি কত হইলো ভাইয়া? 6,500 টাকা। মনে থাকবে? বলেন, মনে থাকবে কিনা বলেন? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা ক্রয় থেকে ফেরত বাদ দিলাম, মজুরির সাথে বকেয়া মজুরি যোগ করলাম। ওকে, এবার দেখি আর ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ কি আছে ভাইয়া? দেখি তো, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, এগুলো কিছু আছে কিনা? আর কিছু আছে? না, আর তো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে ভাই আমরা এখন কি করব? এই দুইটাকে এখন যোগ করি আমরা। তাহলে কত হয় বলেন তো? 57,000, 57 আর 6 কত? 63,000। ঠিক আছে, এই 63,000 থেকে আমরা মাইনাস করব কাকে? মাইনাস করব আমরা হচ্ছে সমাপনী মজুদ পণ্যকে। কাকে মাইনাস করব? সমাপনী মজুদ পণ্যকে মাইনাস করব। ভাইয়া এই যে দেখেন, সমাপনী মজুদ পণ্য আছে কত টাকা? 35,000 টাকা। তাহলে এই 35,000 টাকা আমরা কি করব? মাইনাস করব। ঠিক আছে, তাহলে 35,000 যদি মাইনাস করি আমরা, তাহলে কত টাকা থাকে ভাইয়া? আমাদের থাকে হচ্ছে 28,000 টাকা থাকে, তাই না? 28,000 টাকা থাকে না? বলেন তো। হ্যাঁ, 28,000 টাকা থাকে। তাহলে এই যে 28,000 টাকা বের হলো, এই 28,000 টাকা হচ্ছে কিসের টাকা? বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা। আর নিট বিক্রয় কত আছে? 1,21,000 আছে। তাহলে 1,21,000 থেকে বিক্রিত পণ্যের ব্যয় 28,000 আমাকে কি করতে হবে? মাইনাস করতে হবে, তাই না ভাইয়া?
মাইনাস করতে হবে, করলে কত থাকে? 92,000 টাকা থাকে। তাহলে এই যে 92,000 টাকা, এই 92,000 টাকায় আমার কিসের মান বের হলো ভাইয়া? এই 92,000 টাকায় হচ্ছে আমার মোট লাভের পরিমাণ। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। এটাই আমাদেরকে বের করতে বলেছিল। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? একটু বলেন তো আমাকে দেখি। আচ্ছা, 92 না 93? 93 হবে তাই না ভাইয়া? 93,000 টাকা হবে, 92 না, 93,000 টাকা হবে, রাইট? 93,000 টাকা হবে। থ্যাংক ইউ, 93,000 টাকা হবে। ওকে, তাহলে 93,000 টাকা হচ্ছে আমার কি বের হলো? মোট লাভের পরিমাণ বের হলো। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা বিশদায় বিবরণীতে আগে কোন লাভ বের করি? মোট লাভ বের করি। না ভাইয়া, বকেয়া ভাড়া কেন আসবে? মোট লাভের মধ্যে কি ভাড়া আসে? যখন আমি নিট লাভ বের করব, পরিচালন মুনাফা বের করব, তখন ভাড়া আসবে। এই যে এর মধ্যে কি আমাদের ভাড়া ছিল? দেখেন তো, এই যে আমি যে একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, এর মধ্যে কি ভাড়া ছিল? এই যে মোট লাভ যে নির্ণয় করছি, এর মধ্যে কি ভাড়া ছিল ভাইয়া? বিক্রয় থেকে ফেরত বাদ, বাট্টা বাদ দিয়ে কি পেলাম? নিট বিক্রয়। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিচ্ছি, প্রারম্ভিক মজুদ, ক্রয়, ফেরত, বাট্টা, পণ্য উত্তোলন দিয়ে নিট বিক্রয় ক্রয় পেলাম। এর সাথে ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, যেমন ক্রয়, পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, মজুরি, এগুলোকে বলা হয় প্রত্যক্ষ খরচ। এই প্রত্যক্ষ খরচগুলোকে যোগ করতে হয়। তো এর মধ্যে কি ভাইয়া ভাড়া আছে? ভাড়া তো নাই। ভাড়া হচ্ছে পরোক্ষ ব্যয়। এর মধ্যে শুধুমাত্র প্রত্যক্ষ ব্যয়গুলো আসবে। আর আপনি ভাড়া বলেন, অবচয় বলেন, বেতন বলেন, এগুলো হচ্ছে পরোক্ষ ব্যয়, এগুলো এর মধ্যে আসবে না। মোট লাভ নির্ণয়ে শুধুমাত্র প্রত্যক্ষ আয় আর প্রত্যক্ষ ব্যয় আসে। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, আচ্ছা এবার আসি ভাইয়া। তাহলে ভাইয়া আমাদের হয়ে গেল তাই না ভাইয়া? এরপরে দেখেন মোট লাভের পরে আমরা কি করব? এই যে দেখেন যে প্রশ্ন করলো ভাড়ার বিষয়টা, এই যে মোট লাভ, মোট লাভ থেকে এখন আমরা কি করব? পরিচালন ব্যয়গুলোকে বাদ দেব। পরিচালন ব্যয় কোনগুলো? এই যে দেখেন বেতন, ভাড়া, বিক্রয়, পরিবহন, অবচয়, অবলোপন, বিজ্ঞাপন, মণিহারি, অনাদায়ী পাওনা, প্রদত্ত বাট্টা ইত্যাদি। এগুলোকে আমরা কি বলছি? এগুলোকে আমরা বলছি পরিচালন খরচ। তাহলে মোট লাভ থেকে যখন আমরা পরিচালন ব্যয় বা পরিচালন খরচকে বাদ দেব, তখন আমরা কি পাবো? পরিচালন মুনাফা পাবো। এই পরিচালন মুনাফার সাথে অন্যান্য কিছু আয় আছে বা অপরিচালন আয় আছে, যেমন কি বিনিয়োগের সুদ, সম্পদ বিক্রয়জনিত মুনাফা, যে সুদগুলো আয় হিসাব হয় সেগুলো, শিক্ষানবিশ সেলামি, এগুলোকে আমি যোগ করব। করে অন্যান্য কিছু ব্যয় আছে যেগুলোকে আমরা বলি অপরিচালন ব্যয়, যেমন ঋণের সুদ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক জমাতিরিক্তের সুদ, বিবিধ ক্ষতি, সম্পদ বিক্রয়জনিত মুনাফা। এগুলোকে বাদ দিলে আমি কি পাবো ভাইয়া? আমি পাবো হচ্ছে কর পূর্ব নিট মুনাফা। ওকে, তাহলে ভাইয়া এই জিনিসগুলো আপনার করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? আপনি যখন ম্যাথ করবেন করতে করতে হয়ে যাবে, ঠিক আছে? এগুলো নিয়ে টেনশন করা লাগবে না। তাহলে দেখেন আমাদের এইভাবে আমরা নিট মুনাফা বের করে ফেলতে পারবো। তা আমাদের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নে আমাদের গ নাম্বারে যেটা বলেছে, এটা কিন্তু বোর্ডে আসা প্রশ্ন। গ নাম্বারে আমাকে কি বলেছে? মোট লাভ 93,000 টাকা ধরে 31শে ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করো। তাহলে আমি কিন্তু এর আগে মোট লাভ পর্যন্ত অঙ্ক করেছিলাম তাই না ভাইয়া? এখন আমাকে কি করতে বলছে? এখন আমাকে নিট লাভ বের করতে বলছে। কি লাভ ভাইয়া? নিট লাভ বের করতে বলছে। তাহলে আমরা বিশদায় বিবরণীর বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকুর কাজ করব এখন, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? আবার কোন ভাড়া আসবে স্যার? স্যার করি তারপরে হবে, ঠিক আছে? তাহলে দেখেন এবার আমরা নিট লাভ নির্ণয় করব, ঠিক আছে? তাহলে দেখেন বিশদায় বিবরণীর পরে যে অংশটুকু আছে সেই পরের অংশটুকুর কাজ আমরা এখন করব। দেখেন, তাহলে এই পরের অংশটুকুর কাজ আমরা এখন করে ফেলি। দেখেন, আচ্ছা তাহলে আমাদের প্রশ্নে বলেছিল মোট লাভ 93,000 টাকা ধরে। তাহলে লিখি আমরা মোট লাভ কত টাকা? 93,000 টাকা। ওকে, এখান থেকে এবার আমরা মাইনাস করব কি? পরিচালন ব্যয়কে মাইনাস করব, ঠিক আছে ভাইয়া? কাকে মাইনাস করব? পরিচালন ব্যয়কে মাইনাস করব, ঠিক আছে? তাহলে ভাইয়া দেখি তো পরিচালন ব্যয়ের মধ্যে কি কি থাকে। পরিচালন ব্যয়ের মধ্যে কি থাকে? আচ্ছা তাহলে আমাদের পরিচালন ব্যয়ের মধ্যে কি কি থাকে ভাইয়া?
পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের যেগুলো থাকে দেখেন তো, পরিচালন ব্যয়ের মধ্যে থাকে আমাদের বেতন, ভাড়া, বিক্রয়, পরিবহন, অবচয়, অবলোপন, বিজ্ঞাপন, মণিহারি, অনাদায়ী পাওনা, প্রদত্ত বার্তা ইত্যাদি। তো এই জিনিসগুলো আমাদের আছে কিনা আমরা একটু দেখি তো ভাইয়া প্রশ্নে। দেখেন তাহলে প্রথমে দেখেন বেতন আছে না ভাইয়া? বেতন আছে। তাহলে বেতন 10 মাসের টাকা কত ছিল? 1700 টাকা। আর এর সাথে 2 মাসের টাকাটা যেটা বকেয়া সেটাকে কি করতে হবে ভাইয়া? বকেয়া 3400 টাকা, যেটা আমি ক নম্বরে বের করেছি, সেটাকে যোগ দিতে হবে, তাই না? বকেয়া থাকলে কি করতে হয়? বকেয়া থাকলে যোগ করতে হয়। তাহলে আমরা লিখি ভাইয়া বেতন। তাহলে আমরা লিখি বেতন কত টাকা? বেতন হচ্ছে 17,000 টাকা। এই 17,000 টাকার থেকে 2 মাসের টাকা বকেয়া ছিল। তো 2 মাসের টাকার পরিমাণ কত হয় এটা আমরা ক নম্বরে বের করেছি, সেটা কত ছিল ভাইয়া? 3400 টাকা। তাহলে 17,000 এর সাথে 3400 যোগ করলে হয় 20,400। ভাইয়া বুঝতে পেরেছেন এটা? বেতনের বিষয়টা কি বুঝতে পেরেছেন? ওকে, এরপরে আসেন ভাড়া। এই যে দেখেন ভাড়া কই যাবে? পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। ভাইয়া ভাড়া কত টাকা আছে? ভাড়া আছে হচ্ছে এখানে 5,500 টাকা। আর সমন্বয়ে বলছে বকেয়া ভাড়া 1,000 টাকা। তো আমি বারবার বলছি বকেয়া যদি থাকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে ভাড়া কত আমাদের? ভাড়া হচ্ছে 5,500। এর সাথে আমরা কি করব ভাইয়া? বকেয়া অংশটুকু 1,000, কত? 1,000 যোগ করব। তাহলে আমাদের ভাড়ার পরিমাণ কত হবে? ভাড়ার পরিমাণ হবে 6,500 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের বেতন হইলো, ভাড়া হলো, দুটারই কি ছিল? বকেয়া ছিল। সে কারণে বকেয়া হলে আমরা যোগ করেছি। এরপরে আসেন এই যে অনাদায়ী পাওনা। এখন অনাদায়ী পাওনা নিয়ে এক ব্যক্তি পাগল হয়ে গেছিল প্রথমেই। সে ব্যক্তি কি আছে ক্লাসে? কে যেন অনাদায়ী পাওনা নিয়ে একটু প্রশ্ন তুলেছিল, সে কি ক্লাসে আছেন ভাইয়া? আমাকে একটু বলেন তো, যে ব্যক্তি অনাদায়ী পাওনা নিয়ে প্রশ্ন করছিল সে কি ক্লাসে আছে ভাইয়া? অনাদায়ী পাওনার বিষয়টা আমি এখন ক্লিয়ার করব। অনাদায়ী পাওনা আপনার প্রথম পত্রতেও লাগবে, দ্বিতীয় পত্রতেও লাগবে, ঠিক আছে? তাহলে মনে রাখবেন অনাদায়ী পাওনাও হচ্ছে একটি কি ব্যয় ভাইয়া? অনাদায়ী পাওনাও হচ্ছে একটি পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের অনাদায়ী পাওনার কাজ করতে হবে। ওকে, হ্যাঁ, তাহলে দেখি অনাদায়ী পাওনার কাজটা আমরা এখন শিখবো। দেখেন অনাদায়ী পাওনার কাজটা আমরা শিখি। দেখেন অনাদায়ী পাওনা লিখে নেন। অনাদায়ী পাওনার কাজ কিভাবে হবে লিখে নেন। অনাদায়ী পাওনা প্রথমে থাকবে হচ্ছে অনাদায়ী পাওনা। ভাইয়া এই অনাদায়ী পাওনা কই থাকে? যেটা রেওয়া মিলে থাকবে। কোথায় থাকবে? যেটা রেওয়া মিলে থাকবে সেই টাকাটা আগে বসাবেন, ঠিক আছে? এরপরে আপনি কি করবেন? নতুন অনাদায়ী পাওনা থাকলে যোগ করবেন, নতুন অনাদায়ী পাওনা, ঠিক আছে? নতুন অনাদায়ী পাওনা। ভাইয়া নতুন অনাদায়ী পাওনা কই থাকবে? এটি হচ্ছে থাকবে সমন্বয়ে থাকবে, ঠিক আছে? এটা থাকবে হচ্ছে কোথায়? এটা থাকবে হচ্ছে সমন্বয়ে। ওকে, তাহলে অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনাকে আমরা যোগ লাগাবো, ঠিক আছে? যোগ লাগানোর পরে যে টাকাটা হবে সেই টাকার সাথে আমি কি করব? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব। কি করব ভাইয়া? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, সেটাকে আমি যোগ করব। করার পরে যে টাকাটা হবে সেই টাকা থেকে আমি কি করব ভাইয়া? আমি মাইনাস করব হচ্ছে পুরাতন, কি করব? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আমি মাইনাস করব। করার পরে যে টাকাটা থাকবে এই টাকাটাই আমি কোথায় দেখাবো? এই টাকাটাই আমি বিশদায় বিবরণীতে দেখাবো। এই টাকাটা কোথায় হবে? বিশদায় বিবরণীতে হবে, ঠিক আছে? বিশদায় বিবরণীতে কার মধ্যে হবে ভাইয়া সেটাও একটু লিখে দিই। বিশদায় বিবরণীতে এই টাকাটা হবে পরিচালন ব্যয়ের মধ্যে। কার মধ্যে? পরিচালন ব্যয়ের মধ্যে এটা দেখাইতে হবে, ঠিক আছে? পরিচালন ব্যয়ের মধ্যে এটা আমরা দেখাবো। এটা আগে লিখে নেন, তারপর আমি বোঝাই দিচ্ছি, ঠিক আছে? ওকে, বেতন 20,400। আচ্ছা, ঠিক করে দিচ্ছি ভাইয়া, আগে এটা লিখে নেন সবাই, ঠিক আছে? অনাদায়ী পাওনার এই কাজটা আমরা বারবার ভুলে যাই। অনাদায়ী পাওনার এই কাজটা আমরা বিশদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে আমরা দেখাবো এটা করে, ঠিক আছে? এটা করার পরে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা করব, ঠিক আছে? লেখা ডান ভাইয়া, সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝলে আমি একটু বোঝাবো আপনাদেরকে। দেখেন প্রথমে কি
অনাদায়ী পাওনা যেটা রেওয়া মিলে থাকে, তাহলে আমরা যে অঙ্কটা করছি সেই অঙ্কটা আমরা বের করি। ভাইয়া এই যে অনাদায়ী পাওনা, এটা তো রেওয়া মিল, এটা যেটা দেয়া থাকে এটা হচ্ছে রেওয়া মিল। তাহলে রেওয়া মিলে দেয়া আছে কত? রেওয়া মিলে দেয়া আছে 1300 টাকা। তাহলে রেওয়া মিলে যেটা দেয়া আছে সেটাকে আগে আমাকে লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের রেওয়া মিলে যেটা দেয়া আছে সেটাকে আমাদেরকে লিখতে হবে 20,400, তাই না? আচ্ছা সরি, 20,000 লিখে রেখেছি। তাহলে এখানে হবে কত? 20,400, রাইট? আচ্ছা, তাহলে 20,400। ওকে, তাহলে দেখেন অনাদায়ী পাওনার কাজটা আমরা কি করব দেখি। অনাদায়ী পাওনা যেটা কই থাকে? রেওয়া মিলে থাকে, তাহলে সেটা আগে লিখি আমরা। ওকে ভাইয়া, তাহলে রেওয়া মিল আছে কত টাকা? রেওয়া মিল আছে হচ্ছে আমাদের এই যে দেখেন 1300 টাকা। তাহলে সেটা লিখে ফেলি, এই যে লিখে ফেললাম। এর সাথে আমরা কি করব? এর সাথে আমরা দেখেন কি করব, এর সাথে আমরা করব নতুন অনাদায়ী পাওনা যেটা কই থাকে? সমন্বয়ে থাকে। তাহলে আমরা যে অঙ্কটা করছি সে অঙ্কের সমন্বয়ে কি নতুন অনাদায়ী পাওনা আছে? বলেছে প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তো এখানে অনাদায়ী পাওনা নাই, আছে কি ভাইয়া? অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে। তার মানে দ্বিতীয় স্টেপের এই জিনিসটা আমাদের অঙ্কে নাই। তৃতীয় স্টেপে বলছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করব। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কই থাকে? এটিও সমন্বয়ে থাকে। সব নতুনগুলো কই থাকে? সমন্বয়ে থাকে। তাহলে আমাদের অঙ্কে দেখি তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কিনা। এই যে দেখেন প্রাপ্য হিসাবের উপরে 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তাহলে প্রাপ্য হিসাব আছে কত টাকা আমার? 25,000 টাকা। এই 25,000-এর 5% আপনাকে সঞ্চিতি রাখতে বলছে। তাহলে এটা আমাদের নতুন, তাহলে এটা আমাদের কি? নতুন সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত ভাইয়া? 25,000 টাকার 5%। ভাইয়া 25,000 টাকার 5% কত হয় বলেন তো? 25,000 টাকার 5% হয় 1250 টাকা, তাই না ভাইয়া? আচ্ছা, তাহলে এবার কি করব আমি? এখান থেকে আমি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস করব, যেটা কই থাকে? রেওয়া মিলে থাকে। তো রেওয়া মিলে আমরা কোনো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখতে পাচ্ছি না। তাহলে এই টাকাটাকে আমি কোথায় করব? এই টাকাটাকে আমি এখানে বসিয়ে দিব। এই তো অনাদায়ী পাওনার কাজ শেষ। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? এই যে অনাদায়ী পাওনার কাজ শেষ হয়ে গেল। কেন শেষ হয়ে গেল ভাইয়া? কারণ এই অঙ্কে আমরা যে অঙ্কটা করছি সে অঙ্কে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কই থাকে? রেওয়া মিলের মধ্যে থাকে, সেটাই নাই। ওকে, আমাদের ছিল কোনটা কোনটা? এটা ছিল আর এটা ছিল। সেজন্য এটার সাথে এটা আমি কি করেছি? যোগ করেছি। যোগ করে যে টাকাটা হয় সেই টাকাটাকে আমি বসাই দিয়েছি। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি অনাদায়ী পাওনার কাজটা আমরা বুঝতে পেরেছি? বলেন, অনাদায়ী পাওনার কাজটা কি আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া? দেখেন অনাদায়ী পাওনার সূত্র ছিল অনাদায়ী পাওনা প্লাস নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা কই থাকে? সমন্বয়ে থাকে। তো আমাদের অঙ্কে নতুন অনাদায়ী পাওনা নাই, সেজন্য আমরা লিখিনি নতুন অনাদায়ী পাওনা। প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। ভাইয়া নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় থাকে? সমন্বয়ে থাকে। তো আমাদের এই প্রশ্নে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বলেছিল প্রাপ্য হিসাবের উপরে 5% ধরতে হবে। তো সেই জন্য দেখেন অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% আমরা যোগ করেছি। করার পরে আমাদের আরেকটা কি ছিল? মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কই থাকে? পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি রেওয়া মিলে থাকে। তা আমাদের এই প্রশ্নে রেওয়া মিলে কি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল? রেওয়া মিলে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ছিল না। সেই কারণে অনাদায়ীর সাথে নতুন অনাদায়ী পাওনা এই দুইটাই যেহেতু অঙ্কে ছিল, এই দুইটা আমরা যোগ করে বসিয়ে দিলাম। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? বেশি হইলে বিয়োগফল লিখবো এখানে। যদি বেশি হয় তাহলে ব্র্যাকেট দিয়ে বিয়োগ দিয়ে দেখাবো, সমস্যা কি? যদি বেশি হয় তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা বিয়োগ করে দেখাবো। অঙ্ক যখন করবেন, এখন তো আপনি ব্যয়গুলোকে যোগ করছেন, তখন আপনি বিয়োগ করবেন। বেশি হইলে প্রবলেম কি? কোনো প্রবলেম নাই, বিয়োগই লিখবেন। বেশি হইলে আপনি এখানে বিয়োগ দিবেন, তখন এটা আর এটা ব্যয় যোগ করবেন, যোগ করে এই বিয়োগফলটাকে বাদ দিবেন তখন। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে ক্লিয়ার ভাইয়া? তাহলে অনাদায়ী পাওনার পরে দেখি তো আর কোনো জিনিস আছে কিনা যেটা আমাদের পরিচালন ব্যয়। দেখি তাহলে আমাদের এই পর্যন্ত গেল অনাদায়ী পাওনার ডান, ফেরতের কাজ তো হয়ে গেছে। আয়কর, লভ্যাংশ, আয়কর এগুলোর কাজ হবে সংরক্ষিত আয় বিবরণীতে। কোথায় ভাইয়া? এদের কাজ হবে সংরক্ষিত আয় বিবরণীতে, যেটা আমি
এই অঙ্ক করার পরে আপনাদেরকে শেখাবো, ঠিক আছে? এই যে সংরক্ষিত আয়, এই সংরক্ষিত আয়েরও কাজ হবে সংরক্ষিত আয় বিবরণীতে, সেজন্য এগুলো আমাদের এই বিশদ আয় বিবরণীর মধ্যে আসবে না। ওকে, তাহলে এখানে আমরা কোনো কিছু দেখতে পাইলাম না। এবার আমরা চলে যাব কোথায়? দেখেন, ইজারা সম্পত্তি 10 বছর, তার মানে কি ইজারা সম্পত্তির মেয়াদ হচ্ছে 10 বছর। ওকে, ইজারা সম্পত্তির মেয়াদ হচ্ছে 10 বছরে 10,000 টাকা। তো 1 বছরের অঙ্ক আমরা করে ফেলছি, দ্যাট মিনস আমাকে কি করতে হবে? ইজারা সম্পত্তির অবলোপন ধরতে হবে। 1 বছরের টাকাকে আপনার কি হিসাবে দেখাইতে হবে? অবলোপন হিসাবে দেখাইতে হবে। তাহলে আমরা 10,000 ভাগ 10 সমান 1,000 টাকা। এই 1,000 টাকা কি ইজারা সম্পত্তির অবলোপন খরচ হিসাবে আমাকে দেখাইতে হবে। বুঝতে পেরেছেন? ইজারা সম্পত্তির, ভাই আমি কি ভ্যাটের অঙ্ক করাচ্ছি? অযথা প্রশ্ন করবেন না, ঠিক আছে? আমি ভালো করে বলে দিচ্ছি, যেটা আমি শেখাচ্ছি সেটা শিখেন, ভ্যাটের অঙ্ক সামনে আসবে, অযথা প্রশ্ন করবেন না। ক্লিয়ার? ওকে, সব জিনিস একসাথে তো শেখা যায় না, যেটা শেখাচ্ছি এটা শিখেন আপনি। তাহলে ভাইয়া দেখেন, ইজারা সম্পত্তির পাশে যদি বছর দেয়া থাকে তাহলে আপনাকে ইজারা সম্পত্তির অবলোপন ধরতে হবে, ঠিক আছে ভাইয়া? ইজারা সম্পত্তির অবলোপন কি জিনিস? অবচয়ের মতো একটি জিনিস। ইজারা সম্পত্তি যেহেতু অস্পর্শনীয় সম্পদ, সে কারণে তাকে আমরা অবচয় না বলে অবলোপন বলবো। ইজারা সম্পত্তির ব্যবহারজনিত যে মূল্যহ্রাস বা ক্ষতি, সেটাকে আমি বলবো অবলোপন, ঠিক আছে ভাইয়া? অবলোপনের বিষয়টা আরেকটু বুঝিয়ে দেন, অলরেডি বোঝানো হয়ে গেছে। ইজারা সম্পত্তি হচ্ছে অবচয়ের মতো, ঠিক আছে? অবলোপনটা হচ্ছে অবচয়ের মতো। যদি আমরা স্থায়ী সম্পত্তির উপরে ব্যয় বন্টন প্রক্রিয়াকে বলি আমরা অবচয়, অর্থাৎ প্রতি বছর স্থায়ী সম্পদের যে দাম কমে যায়, স্পর্শনীয় স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র, প্রতি বছর আসবাবপত্রের যতটুকু দাম কমে যায় সেটাকে বলা হয় অবচয়। আর অস্পর্শনীয় সম্পদ, ইজারা সম্পদ একটি অস্পর্শনীয় সম্পদ। তো অস্পর্শনীয় সম্পদের প্রতি বছর যে মূল্য হ্রাস হয় তাকে বলা হয় অবলোপন। বুঝতে পেরেছেন ভাইয়া? বুঝতে পেরেছেন? তাহলে ইজারা সম্পত্তির পাশে বছর দেয়া আছে, তার মানে ইজারা সম্পত্তির মেয়াদ হচ্ছে 10 বছর। তো আমরা 1 বছরের অঙ্ক করে ফেলছি, তার মানে কি 1 বছর ইজারা সম্পত্তির মেয়াদ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। তাহলে 1 বছরের টাকাটা হবে ইজারা সম্পত্তির অবলোপন, যেটি একটি পরিচালন ব্যয়। তাহলে আপনারা এখানে লিখবেন, কি লিখবেন ভাইয়া? ইজারা সম্পত্তির অবলোপন। ইজারা সম্পত্তির অবলোপন। তাহলে ভাইয়া 10 বছরে 10,000 দেয়া আছে, 1 বছরের অঙ্ক আমি করে ফেললাম। তাহলে আপনি করবেন 10,000 ভাগ 10 সমান কত ভাইয়া? 1,000 টাকা। তাহলে ইজারা সম্পত্তির অবলোপন কত হলো ভাইয়া? 1,000 টাকা হইল। ক্লিয়ার? ওকে, তাহলে এই পেজ তো আমাদের শেষ হয়ে গেল, নতুন একটা পেজ নিই নাকি? তাহলে ইজারা সম্পত্তির অবলোপন আমাদের হয়ে গেছে ভাইয়া, ঠিক আছে? এখন ইজারা সম্পত্তির অবলোপন যদি আমাদের হয়ে যায়, তাহলে এরপরে দেখি তো অঙ্কে আর কি করতে বলেছে আমাদেরকে। তাহলে দেখেন, ইজারা সম্পত্তির অবলোপন ধরেছি, ক্রয় বিক্রয়ের কাজ করেছি, তারপরে মজুরির কাজ করেছি, বেতনের কাজ করেছি, ভাড়ার করেছি, অনাদায়ী পাওনা করেছি, ফেরতের কাজ করেছি। আর আয়কর প্রদান, আয়কর লভ্যাংশ প্রদান এবং সংরক্ষিত আয়, এগুলোর কাজ হবে কোথায়? এগুলোর কাজ হবে সংরক্ষিত আয় বিবরণীতে, বিশদ আয় বিবরণীতে এগুলোর কাজ হবে না। আর ব্যাংকজমাত সম্পদ হিসাব, সম্পদের কাজ বিশদ আয় বিবরণীতে হয় না। তাহলে এবার দেখি, আমরা সমাপনী মজুদের কাজ আমরা করেছি, যখন আমরা মোট লাভ নির্ণয় করি তখন বকেয়া মজুরির কাজ আমি করেছি, বকেয়া ভাড়ার কাজ আমি করে ফেলেছি, প্রাপ্য হিসাবের উপরে 5% আমি সঞ্চিতি ধরে ফেলেছি। এখন দেখেন, দালান কোঠার উপরে 5%, কলকবজার উপরে 10% অবচয় ধরতে হবে। ভাইয়া, এই অবচয়ের কাজগুলো তো আমি এখনো করিনি। অবচয় হচ্ছে পরিচালন ব্যয়, সেজন্য অবচয়ের কাজগুলো আমাকে এখন করতে হবে। তো দালান কোঠার উপরে কি বলেছে? 5%। আর কলকবজার উপরে কি বলেছে? 10%। তাহলে আমরা 40,000-এর উপরে 5% আর 60,000-এর উপরে 10% অবচয় ধরবো, ঠিক আছে? তাহলে লিখি আমরা এখানে এখন, দালান কোঠার অবচয়, ঠিক আছে? 40,000 টাকার উপরে 5% অবচয় ধরতে হবে। তাহলে কত হবে ভাইয়া? 2,000 টাকা। ওকে, আর কলকবজার উপরে 10% অবচয় ধরতে বলেছে, ঠিক আছে? কলকবজার অবচয় কত টাকা? 60,000 টাকা। এর উপরে 10%, তাহলে 60,000 টাকার 10% কত ভাইয়া? 6,000 টাকা। ওকে, ক্লিয়ার ভাইয়া? সবাই বলেন, সবাই ক্লিয়ার?
সবাই বুঝতে পেরেছেন? এবার দেখেন আমাদের কি বলেছে, লাস্টে আরেকটা সমন্বয় বাকি, সঞ্চিতি তহবিলে 5,000 টাকা স্থানান্তর করতে হবে। ভাইয়া সকল তহবিলে স্থানান্তর যাবে সংরক্ষিত আয় বিবরণীতে, এটি বিশদ আয় বিবরণীতে আসবে না, মনে থাকবে। সকল প্রকার তহবিলে স্থানান্তর এটা কোন বিবরণীতে যাবে? এটি সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, এটি সংরক্ষিত আয় বিবরণীতে আসবে না, ঠিক আছে? এটি সংরক্ষিত আয় বিবরণীতে আসবে না, সরি এটি বিশদ আয় বিবরণীতে আসবে না। তাহলে দেখেন আমরা সমন্বয় পর্যন্ত পড়লাম, সর্বশেষ সমন্বয় পর্যন্ত পড়লাম, পড়ে আমরা কি দেখলাম? সকল প্রকার বিশদ আয় বিবরণীর আইটেমকে আমরা অন্তর্ভুক্ত করে ফেলেছি। তাহলে এবার সুন্দর করে একটা ছক টানেন। তাহলে এখানে ছক টানার পরে আপনি যেটা করবেন, ব্যয়গুলোকে যোগ লাগান। তাহলে ব্যয়গুলোকে আপনি যোগ লাগান। দেখেন 20,400, 6,500, তাহলে কত হয়? 26,900, 26,900, 27,900, 27,900 সাথে 27,900 সাথে আপনি 25,50 যোগ করেন তো কত হয় ভাইয়া? 2550 যোগ করেন, 27,900 সাথে 2550 যোগ করেন তো 2550 যোগ করেন কত হয়? 4 0 30,450 হয়, তাই না ভাইয়া? তাহলে এই 30,450 সাথে এখানে 32,450, 32 আর 6 38,450, তাহলে এখানে আসা কত? 38,450, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ 38,450, ওকে থ্যাংক ইউ। তাহলে ভাইয়া এই 38,450কে আমি এখন কি করব? এই যে দেখেন আমাদের মোট লাভ ছিল না, আমাদের তো মোট লাভ ছিল অঙ্কে, ছিল না মোট লাভ? অঙ্কে আমাদের মোট লাভ কত ছিল ভাইয়া? এই যে 93,000, এই 93,000 থেকে আমরা এখন কি করব? এই 93,000 থেকে আমরা 93,000 থেকে 38,450কে মাইনাস করব। করেন তো ভাইয়া, কত আসে? 93,000 থেকে 38,450কে মাইনাস করেন, কত আসে? 38,450কে মাইনাস করেন, কত আসে? 9, তাহলে 4, তাহলে 4 5 54,550 আসে ভাইয়া, রাইট। তো কত আসে? 54,550। তাহলে ভাইয়া দেখেন এই অঙ্কে আমরা দেখতে পেলাম আর কোনো প্রকার, দেখেন তো এই যে আমরা কত দূর করলাম অঙ্কটা, আমরা অঙ্কটা কিন্তু এই যে এগুলোকে বাদ দিলাম, তার মানে আমরা পরিচালন মুনাফা পেলাম, তাই না? কিন্তু অঙ্কে কি কোনো অপরিচালন আয় ব্যয় আছে? বিনিয়োগের সুদ, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, মুনাফা, সুদ, আয়, শিক্ষানবিশ সেলামি বা ঋণের সুদ, শিক্ষানবিশ ভাতা, ব্যাংক জমাতিরিক্তের সুদ, সম্পদ বিক্রয়জনিত ক্ষতি, এগুলো আছে অঙ্কে? আমাদের অঙ্কে এই জিনিসগুলো নাই। যেহেতু আমাদের অঙ্কে এই জিনিসগুলো নাই, সে কারণে আমরা একে পরিচালন মুনাফা না বলে এই অঙ্কে সরাসরি যেটা আমার বের হয়েছে সেটাকে আমরা নিট মুনাফা বলতে পারবো। কি বলতে পারবো ভাইয়া? যেটা বের হয়েছে সেটাকে আমরা নিট মুনাফা বলতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? সেটাকে আমরা নিট মুনাফা বলতে পারবো। আসলে আজকের ক্লাসটা, পরবর্তী ক্লাস, আজকের ক্লাসটা পেড ব্যাচের ক্লাস ছিল, বুঝছেন? এই পেড ব্যাচের ক্লাসটা হচ্ছে ফ্রিতে নিচ্ছি আর কি আজকে, বুঝছেন? এই হচ্ছে ঘটনা। পেড ব্যাচে তো রেগুলার ক্লাস হচ্ছে। হ্যাঁ, তাহলে ভাইয়া বুঝতে পেরেছেন? তাহলে যেহেতু আমাদের অপরিচালন আয় ব্যয় কিচ্ছু নাই আমাদের প্রশ্নে, দ্যাট মিনস আমাদের এই টাকাটাই কি হবে? এই টাকাটাই হচ্ছে আমাদের নিট মুনাফার টাকা হবে। সবাই কি বুঝতে পেরেছি? বলেন, সবাই কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। হ্যাঁ হ্যাঁ, বিবরণী এক পৃষ্ঠায় না ধরলে পরবর্তীতে করবেন, হ্যাঁ কোনো সমস্যা নাই। এক পৃষ্ঠায় না হলে পরবর্তী পৃষ্ঠায় করেন, কোনো সমস্যা নাই। দরকার হলে আরও পৃষ্ঠা নেন আপনি, প্রবলেম নাই, ঠিক আছে? এটা কোনো প্রবলেম নাই যে আপনার এক পেজে যে করতে হবে এই ধরনের কোনো নিয়ম বা কোনো কিছু নাই, ঠিক আছে ভাইয়া? এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী চ্যাপ্টার ভাইয়া, ঠিক আছে? এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী চ্যাপ্টার। ক্লিয়ার? ওকে, তাহলে আমার মনে হয় সকলে আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, ইজারার যোগফলটা আরেকবার বুঝিয়ে দিন। ইজারা আবার যোগ করলাম কই রে ভাই? ইজারা আবার যোগ করেছি কোথায়? ইজারা 10 বছর মেয়াদ আছে, ইজারার মেয়াদ আছে কত বছর? 10 বছর। যোগ তো করিনি, যোগ কেন করব? 10 বছর মেয়াদ, 10,000 টাকা। 1 বছরের অঙ্ক করছি, তো 1 বছর ইজারার মেয়াদ কমে গেল না?
এক বছরের অঙ্ক করছি, তার মানে কি ইজারা সম্পত্তিটা এক বছর ব্যবহার হয়ে গেছে। আর ইজারা সম্পত্তি এক বছর ব্যবহার হয়ে গেলে তাকে বলা হয় ইজারার অবলোপন। কি বলা হয়? ইজারার অবলোপন বলা হয়। ওকে, তাহলে এক বছরের টাকাটা অবলোপন মানে কি? ব্যয় হিসাবে দেখাইতে হবে। তাহলে 10 বছরে যদি 10,000 হয়, তাহলে এক বছরে ব্যয়ের টাকা কত? এক বছরে ব্যয়ের টাকা হচ্ছে 1,000। এই যে 1,000, এটাই তো বসাইছি। যোগ আবার কোথায় করেছি ভাই? এখানে যোগ করেছি কোথায়? ইজারাতে। কোথায় যোগ করেছি? এই যে ইজারা সম্পত্তির অবলোপন 10,000 টাকা 10 বছরে, তাহলে এক বছরের যেহেতু অঙ্ক করে ফেললাম, তার মানে এক বছর ব্যবহার হয়ে গেছে, 1,000 টাকা এই যে দেখেন বসাইছি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হিসাবটা বুঝতে পেরেছেন এবার? আমিনা আক্তার বলে দিয়েছি অলরেডি। ওকে, আচ্ছা তাহলে ভাইয়া, হ্যাঁ তাহলে আমাদের এটা আমরা কি শিখলাম আজকে? আজকে আমরা শিখলাম বিশদ আয় বিবরণী কিভাবে করে। ঠিক আছে, একেবারে আমরা সহজ থেকে ধরে ধরে বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ আগাবো। আমরা যতটুকু পড়াশোনা করব তার উপরে ম্যাথ প্র্যাকটিস করব। এইভাবে যখন আমরা 12-14টার ম্যাথ করে ফেলবো, করে ফেলে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দেবো সাজেশন, ওগুলো করে গেলেই হবে, ওর বাইরে আর কিছু আসবে না। সকল নিয়ম আমরা নিয়ম শিখবো, সাথে সাথে প্র্যাকটিস করব, নিয়ম শিখবো সাথে সাথে প্র্যাকটিস করব। ঠিক আছে ভাইয়া? না না, যোগ হবে না। এবার দেখেন ভাইয়া, এবার আমরা একটা নতুন জিনিস শিখবো। সেটা কি শিখবো ভাইয়া? আমরা এবার যেটা শিখবো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকের সর্বশেষ পড়ার টপিক। সেটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। ওকে ভাইয়া, আমরা আজকে শিখবো সংরক্ষিত আয় বিবরণী বা জমাকৃত মুনাফা বিবরণী। ঠিক আছে, জমাকৃত মুনাফা বিবরণী শিখবো। ঠিক আছে, সংরক্ষিত আয় বিবরণী বা জমাকৃত মুনাফার বিবরণী। ওকে, এটা কিভাবে বের করব সেটা আমরা শিখবো। এটা পরীক্ষা তো আসবে, আর আমরা স্টুডেন্টরা সবচেয়ে বেশি আমরা ভুল করি। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন, এটা আমরা অঙ্ক করা শুরু করব। প্রথমে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। ওকে ভাইয়া, এই সংরক্ষিত আয়ের উদ্বৃত্তটা আপনার রেওয়া মিলের মধ্যে দেয়া থাকবে, অথবা আপনার প্রশ্নে বলে দেয়া থাকবে। এর সাথে আপনি কি করবেন? এর সাথে আপনি যোগ করবেন। কি যোগ করবেন ভাইয়া? লিখে নেন এটা। এর সাথে আপনি যোগ করবেন চলতি বছরের নিট লাভ। কি যোগ করবেন? চলতি বছরের নিট লাভ, অর্থাৎ চলমান বছরে যদি কোনো নিট লাভ থাকে তাহলে সেটাকে যোগ করবেন। ঠিক আছে, যোগ করার পরে যে টাকাটা হবে, ওকে, এই টাকার সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যদি বলে আয়কর প্রদান, সরি, এই টাকার সাথে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার, যদি ভালো করে আমার কথা শোনেন, যদি আয়কর সঞ্চিতি, ঠিক আছে, আয়কর সঞ্চিতি ভালো করে বুঝেন, আয়কর সঞ্চিতি, যে আয়কর সঞ্চিতি রেওয়া মিলে থাকবে, কই থাকবে? রেওয়া মিলে থাকবে। আমরা নিয়মটা জাস্ট দেখি, আয়কর সঞ্চিতি কি, কিভাবে কাজ হবে অঙ্ক করার সময় আমরা দেখব। আয়কর সঞ্চিতি যেটা রেওয়া মিলে থাকবে সেটা যদি কি হয়? বড় হয়। কি হয়? বড় হয়। কার থেকে বড় হয় ভাইয়া? আয়করের থেকে বড় হয়। কার থেকে বড় হয়? আয়কর থেকে যদি বড় হয় তাহলে আমরা কি করব? মাইনাস করব। আয়কর সঞ্চিতি থেকে আয়কর মাইনাস করব, করে যে টাকাটা হবে সেই টাকাটাকেও আমি কি করব? সেই টাকাটাকেও আমি এর সাথে যোগ করব। ঠিক আছে ভাইয়া, সেই টাকাটাকেও আমি যোগ করব, প্লাস আর কি যোগ করব? যদি থাকে আমাদের আয়কর ফেরত, কি থাকে? আয়কর ফেরত যদি থাকে সেটাকেও আমি কি করব? এর সাথে যোগ করব। যদি আমাদের লভ্যাংশ ফেরত থাকে, কি ফেরত ভাইয়া? লভ্যাংশ ফেরত থাকে, সেটিকেও আমি কি করব? এর সাথে যোগ করব। ঠিক আছে, আচ্ছা, এই আয়করের বিষয়টা বোঝেননি? ওকে, আয়করের বিষয়টা আপনারা বুঝেননি, আমি একটু বুঝাই দিই। দেখেন, সাপোজ রেওয়া মিল, হ্যাঁ কোথায় ভাইয়া? রেওয়া মিল। রেওয়া মিলে আয়কর দেয়া আছে, ধরেন কত টাকা? রেওয়া মিলে আয়কর দেয়া আছে হচ্ছে 4,000 টাকা। ওকে, আর আয়কর সঞ্চিতি, রেওয়া মিলে আয়কর সঞ্চিতি দেয়া আছে কত টাকা ভাইয়া? আয়কর সঞ্চিতি দেয়া আছে সাপোজ ধরেন 6,000 টাকা। ভাইয়া বলেন তো, আয়কর বড় না আয়কর সঞ্চিতি বড়? বলেন বলেন, আয়কর বড় না আয়কর সঞ্চিতি বড়? বলেন তো ভাইয়া। রেওয়া মিলে আমাদের কি দেয়া আছে? আয়কর দেয়া আছে। আর কি দেয়া আছে? আয়কর সঞ্চিতি দেয়া আছে। এখন আমাকে বলেন যে আয়কর বড় না আয়কর সঞ্চিতি বড়? আমাকে একটু বলেন তো দেখি, বলেন। ফারাজি রাকিব,
প্রশ্ন শোনেন, ঠিক আছে? আগে প্রশ্ন করেন না, একটা জিনিস ক্লিয়ার করি, তারপরে মনোযোগ দেন। ভাই আমাকে বলেন, আয়কর দেয়া আছে কত টাকা? 4000 টাকা। আয়কর সঞ্চিতি দেয়া আছে কত টাকা? 6000 টাকা। তাহলে বড় কে ভাইয়া? বড় হচ্ছে আয়কর সঞ্চিতি বড়, তাই না? তাহলে যদি আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে আমি কি করব জানেন? তাহলে আমি আয়কর সঞ্চিতি 6000 টাকা লিখব। লিখার পরে মাইনাস করব আমি আয়কর, ওকে? মাইনাস করব আয়কর 4000 টাকা। তাহলে থাকে কত টাকা ভাইয়া? 2000 টাকা থাকে না? এই 2000 টাকাকে আমি কি করে দিব? এই যে আমি এর সাথে যোগ করে দিব। এবার কি কনসেপ্ট বুঝছেন ভাইয়া? বলেন, এবার কি কনসেপ্ট বুঝছেন? অর্থাৎ আয়কর সঞ্চিতি যদি বড় হয় তাহলে আয়কর সঞ্চিতি এবং আয়করের যে পার্থক্য, আয়কর সঞ্চিতি এবং আয়করের পার্থক্য মানে কি? আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ দিলে যে টাকাটা থাকবে সেই টাকাটাকে আমি কি করব? এই যে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত আর চলতি বছরের নেট লাভের সাথে কি করে দিব ভাইয়া? যোগ করে দিব। আশা করি এবার বুঝতে পেরেছেন। ভাইয়া বড় হলে কি করবেন সেটা যেহেতু বলেছি, তো বড় না হলে কি করবেন সেটাও বলবো, ধৈর্য ধরেন একটু, ঠিক আছে? ওকে, তাহলে হয়েছে ভাইয়া। হওয়ার পরে দেখেন যদি আয়কর ফেরত থাকে তাহলে কি করব? মাইনাস করব। লভ্যাংশ যদি ফেরত আসে সেটাও কি করব? যোগ করব। আয়কর ফেরত থাকলে যোগ করব, লভ্যাংশ ফেরত থাকলেও যোগ করব। কনসেপ্ট ক্লিয়ার এই পর্যন্ত ভাইয়া? এই পর্যন্ত কি সবার লেখা হয়েছে? বলেন। আয়কর সঞ্চিতি ব্যবসায়ের জন্য কি চলতি দায়, এই পর্যন্ত কি বোঝা হয়েছে সবার? আমাকে বলেন, এ পর্যন্ত কি বোঝা হয়েছে সবার? বলেন তো ভাইয়া, এ পর্যন্ত সবাই খাতায় তুলে নিয়েছি কিনা? বলেন, এ পর্যন্ত কি সবাই খাতায় আমরা তুলে নিয়েছি? ইয়েস অর নো ভাইয়া বলেন, আমরা সবাই খাতায় তুলেছি কিনা এই পর্যন্ত? বলেন। ওকে, জি স্যার। ওকে, এবার আসেন, তাহলে আমাদের কত দূর হইল ভাইয়া? এত দূর কাজ হয়েছে। এত দূর আমার মনে হয় নিশ্চয়ই আপনারা খাতায় তুলেছেন। এবার এখান থেকে আমরা কি করব? বন্টন সমূহকে বাদ দিব, অর্থাৎ মাইনাস করব। কাকে মাইনাস করব? বন্টন সমূহকে, ঠিক আছে? এখন বন্টন সমূহের মধ্যে কি কি থাকবে? বন্টন সমূহের মধ্যে থাকবে আয়কর প্রদান। কি থাকবে ভাইয়া? যদি আয়কর প্রদান থাকে, শুধু আয়কর প্রদান, সেটা আমি কি করব? ওই যে পূর্বের ওই টাকা থেকে মাইনাস করব। এবার আসেন, এবার আবার ঘটনা হয়ে গেছে অন্য। কি ঘটনা হয়ে গেছে অন্য? এবার দেখেন আয়কর আছে কত টাকা, যেটা প্রশ্ন করলো একজন। আয়কর আছে 10,000 টাকা, ওকে? আয়কর সঞ্চিতি আছে কত টাকা ভাইয়া? আয়কর সঞ্চিতি আছে সাপোজ 8,000 টাকা। ভাইয়া এবার বলেন তো কে বড়? আয়কর বড় না আয়কর সঞ্চিতি বড়? বলেন, বলেন, এবার বলেন, আয়কর বড় না আয়কর সঞ্চিতি বড়? এবার বলেন তো ভাইয়া, এবার বলেন তো আয়কর বড় না আয়কর সঞ্চিতি বড়? কে বড়? আয়কর আছে 10,000 আর আয়কর সঞ্চিতি আছে কত? 8,000, তাই না ভাইয়া? তাহলে এবার বড় কে? এবার কিন্তু বড় হচ্ছে আয়কর, হ্যাঁ? এবার হচ্ছে বড়কে, এবার বড় হচ্ছে ভাইয়া আয়কর বড়, রাইট? আয়কর বড় না? তাহলে যদি আয়কর বড় হয় তাহলে আমরা কি করব? আয়কর থেকে আয়কর সঞ্চিতিকে বাদ দিব, ঠিক আছে? আয়কর থেকে আয়কর সঞ্চিতিকে বাদ দিব। তাহলে এখান থেকে আয়কর সঞ্চিতিকে বাদ দিলে কত হবে? 10,000 মাইনাস 8,000, 2,000 টাকা, তাই না? এই 2,000 টাকা আমরা কি করব? এই 2,000 টাকাকে আমরা এখানে মাইনাস করব। তাহলে লিখবেন আয়কর ও আয়কর সঞ্চিতির পার্থক্য, ঠিক আছে? আয়কর সঞ্চিতির পার্থক্য, ওকে? আয়কর ও আয়কর সঞ্চিতির পার্থক্য, ঠিক আছে? এটাকে কি করব? এটাও বন্টন, অর্থাৎ মাইনাসের মধ্যে যাবে। ব্র্যাকেটে লিখবেন যদি আয়কর বড় হয়। কে বড় হয়? আয়কর বড় হয়। বুঝতে পেরেছেন ঘটনা ভাইয়া? ঘটনা কি বুঝতে পেরেছেন সবাই? আমাকে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, এইচএসসি 24 অ্যাডমিশন বিজনেস স্কোয়াডের সাথে আছি। ছোট ভাই বোনরা অ্যাকাউন্টিং এর জন্য রিয়াদ ভাইয়ের উপর 100% ভরসা রাখতে পারো। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে ভাই আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। অ্যাডমিশনে আছেন, অ্যাডমিশনে পড়াশোনা করেন ভালো করে, ওকে? ভাই না বোঝার কি আছে? আয়কর হচ্ছে বড়, আয়কর সঞ্চিতি ছোট, তাই না? এর আগে যা করেছি তার বিপরীত। আয়কর যদি বড় হয়, কি বড় হয়?
আয়কর যদি বড় হয় আর আয়কর সঞ্চিতি যদি ছোট হয়, তাহলে আয়কর থেকে আয়কর সঞ্চিতিকে বাদ দিব, দিলে থাকে কত? 2000 টাকা। এই 2000 টাকাকে আমি কি করব? বন্টনের মধ্যে দিব, অর্থাৎ মাইনাস করব। বুঝতে পেরেছেন এবার? আর না বুঝার কি আছে ভাইয়া বলেন? এর আগে আমি দেখলাম যে আয়কর সঞ্চিতি বড় আয়করের চেয়ে। আয়কর সঞ্চিতি যদি বড় হয় আয়করের চেয়ে, তাহলে দুইটার পার্থক্য অর্থাৎ বিয়োগফলকে আমি যোগ করব। আর এবার আবার ঘটনা উল্টা, আয়কর বড় কার থেকে? আয়কর সঞ্চিতি থেকে, তাহলে দুইটার পার্থক্যকে আমি কি করব? বিয়োগ করব। বোঝা গেছে? বলেন। হ্যাঁ, আয়কর থেকে বাদ দেব। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে হয়ে গেল ভাইয়া। এরপরে দেখেন, এরপরে আমি মাইনাস করব কাকে? বন্টনের মধ্যে মাইনাস করব আমরা লভ্যাংশ প্রদান। ওকে, লভ্যাংশ প্রদান থাকলে আমি মাইনাস করব। আবার বাংলা কথায় সকল লভ্যাংশ, হ্যাঁ সকল লভ্যাংশ, যদি বলে লভ্যাংশ প্রদান মাইনাস হবে, যদি বলা হয় অন্তর্বর্তীকালীন লভ্যাংশ মাইনাস হবে, যদি বলে ঘোষণাকৃত লভ্যাংশ সেটিও মাইনাস হবে। বুঝতে পেরেছেন? তাহলে লভ্যাংশ যদি আমি প্রদান করি কি হবে? মাইনাস হবে। এরপরে দেখেন তহবিলে স্থানান্তর। কিসে স্থানান্তর ভাইয়া? তহবিলে স্থানান্তর। এই তহবিলে স্থানান্তর জিনিসটা আবার কি? আপনাকে বলতে পারে সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো, বিশেষ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো, ঠিক আছে? অর্থাৎ যে কোনো তহবিলে স্থানান্তর করতে যদি বলে সেটাকেও আমি কি করব? সেটাকেও আমি মাইনাস করব, অর্থাৎ এগুলো আমার বন্টন হিসাবের মধ্যে যাবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। এগুলো কিসের মধ্যে যাবে? আমার বন্টনের মধ্যে যাবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন। এগুলো করার পরে যে টাকাটা থাকবে সেই টাকাটাকে আমরা কি বলবো? সেই টাকাকে আমরা বলবো সংরক্ষিত আয়ের জের বা উদ্বৃত্ত বলবো, ঠিক আছে? সেই টাকাকে আমি কি বলবো? সংরক্ষিত আয়ের জের বা উদ্বৃত্ত বলবো, ঠিক আছে? দাবিকৃত লভ্যাংশের অবলোপন, এটা যাবে যোগের মধ্যে যাবে এটা, হ্যাঁ যখন অঙ্ক করব তখন বুঝাবো, একসাথে এত প্রেশার নেওয়ার দরকার নাই, আরো অনেক কিছু যাইতে পারে। আমি জাস্ট দেখাইলাম যেগুলো সব অঙ্কেই প্রায় থাকবে কমন, ঠিক আছে? যখন অঙ্ক করব তখন ওগুলো দেখব। ওকে, তাহলে এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত যদি বুঝেন তাহলে এই জ্ঞানটুকু নিয়ে আমরা কি করতে পারবো? খাতায় নিশ্চয়ই নোট করেছেন। আপনাকে যখন বলবে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো, তখন আমাকে একবারে এই ফরম্যাটে ঝাপাই পড়তে হবে, ঝাপাই পড়ে আমাকে ম্যাথ করতে হবে। এটা পরীক্ষাতে 100% আসবে। ওকে ভাইয়া, এবার দেখেন আমরা সুন্দর করে একটা ম্যাথ প্র্যাকটিস করি ভাইয়া, যে ম্যাথগুলো আসলে কিভাবে করে, তাই না? দেখেন, এই যে একটা ম্যাথ দেওয়া আসছে, এটা হচ্ছে বোর্ড প্রশ্ন ভাইয়া, ঠিক আছে? এটা হচ্ছে বোর্ড কোশ্চিন, 2022 সালে আসছে। ওকে, 2022 সালে যে কোনো একটা বোর্ডে এই ম্যাথটা আসছে। তো এই ম্যাথ থেকে আমরা খুব বেশি কিছু করব না, শুধুমাত্র এই ম্যাথের আমরা এই যে খ নম্বরে যে প্রশ্নটা বলেছে, নিট লাভ ৭৬,০০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো, এই সংরক্ষিত আয় বিবরণীটা আমরা প্রস্তুত করব এই ম্যাথে, ঠিক আছে? আর কিচ্ছু করব না ভাইয়া, এটা করে আপনাদের আজকে ছুটি দিয়ে দিব। দেখেন তাহলে আমরা কি প্রস্তুত করব? আমরা প্রস্তুত করব সংরক্ষিত আয় বিবরণী। ওকে, এটা সহজ জিনিস, কিন্তু পোলাপান যে কেন পারে না আমি বুঝি না। হ্যাঁ, যেভাবে শিখাবো ইনশাল্লাহ আপনারা পেরে যাবেন, ঠিক আছে? প্রতিটা রুল শিখবো, আর ওই রুলের আন্ডারের সাথে সাথে একটা করে ম্যাথ প্র্যাকটিস করব, সাথে সাথে অ্যাপ্লিকেশন শিখবো, তাহলে ইজিলি আপনারা উত্তর করতে পারবেন। ওকে, দেখি ভাইয়া, তাহলে আমরা সংরক্ষিত আয়ের জন্য একটা এভাবে ছক টানবো। হ্যাঁ, এটা পরীক্ষাতে পারি না আমরা, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো ভরসা রাখেন, সমস্যা নাই, সব পারবো। এবং এমন ভাবে শিখবো যাতে অ্যাডমিশন টেস্টে আমাকে কেউ হারাতে না পারে, এতটুকু গ্যারেন্টি আমরা টিচার প্যানেল দিতে পারি। হ্যাঁ, বিবরণ টাকা টাকা। ওকে ভাইয়া, দেখেন তাহলে সংরক্ষিত আয় বিবরণীর অঙ্কটার প্রথমে কি ছিল ভাইয়া? দেখেন তো, প্রথমে আমাদের ছিল এখানে সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত দিয়ে অঙ্ক শুরু করতে হবে, তাই না ভাইয়া? তাহলে অঙ্কটা শুরু করব কি দিয়ে? সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, বা এটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক উদ্বৃত্ত, ঠিক আছে? তাহলে আমরা যে ম্যাথটা সলভ করছি সেখানে কি আছে ভাইয়া? এই যে দেখেন, সংরক্ষিত আয় 1/1/21, তাহলে দেখেন সংরক্ষিত আয়ের প্রারম্ভিক উদ্বৃত্ত দেয়া আছে কত টাকা? 48,000 টাকা। তাহলে এটা আমরা বসাই, অঙ্কে আমরা এটা বসাই। দেখেন সংরক্ষিত আয়
21 প্রারম্ভিক উদ্বৃত্ত বা উদ্বৃত্ত কত টাকা দেখলাম যেন ভুলে গেলাম আবার, 48,000 টাকা, তাই না ভাইয়া? তাহলে এখানে 48,000 টাকা বসান, বসাইছি ভাইয়া। এর সাথে এবার আপনি যোগ করবেন, কি যোগ করবেন? চলতি বছরের নেট লাভ। আপনারা তো খাতায় নোট করেছেন, নোটটা বের করেন, করে করে আমার সাথে সাথে মিলান। চলতি বছরের নেট লাভ ভাইয়া, চলতি বছরের নেট লাভ কোথায় দেওয়া আছে? এই যে প্রশ্নে দিয়ে দিয়েছে, নেট লাভ 76,000 টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। তাহলে নেট লাভ কত ভাইয়া? নেট লাভ হচ্ছে আমাদের 76,000 টাকা, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা করি 7 4 11 8 6 24, তাহলে কি 1,24,000 টাকা হয় ভাইয়া? আমাকে একটু বলেন তো 1,24,000 টাকা হয় কিনা? আর এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি কিনা বলেন? এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? সংরক্ষিত আয়ের সাথে চলতি বছরের নেট লাভকে যোগ করতে হয়, এতদূর কি আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এতদূর যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে আমরা পরের অংশটুকু দেখি। পরের অংশে আমাদের কি বলেছে দেখেন তো। পরের অংশে বলেছে আয়কর সঞ্চিতি যদি বড় হয় কার থেকে? আয়করের থেকে। তাহলে আমরা কি করব? আয়কর সঞ্চিতি থেকে আয়করকে বাদ দিব, দিয়ে যে টাকাটা থাকবে সেটাকে যোগ করব। আয়কর ফেরত যদি থাকে যোগ করব, লভ্যাংশ ফেরত যদি থাকে যোগ করব। তাহলে এই কয়টার একটাও কি আমার প্রশ্নে আছে? দেখি তো আমরা, প্রশ্নে কি আছে? আয়কর আছে, কিন্তু প্রশ্নে কি আয়কর সঞ্চিতি আছে? আয়কর সঞ্চিতি নাই, তার মানে ওটা বাদ। আয়কর ফেরতও নাই প্রশ্নে, লভ্যাংশ ফেরতও নাই, দ্যাট মিনস এগুলো আমার প্রশ্নে কিছুই নাই। এগুলো আমাদের প্রশ্নে যে প্রশ্নটা আমরা সলভ করছি কিচ্ছুই নাই। তাহলে কিছু যেহেতু নাই, তাহলে আমরা দেখি পরের স্টেপে চলে যাই। এবার বন্টনের মধ্যে আমরা চলে যাই। তো বন্টনের মধ্যে যে আমরা কি দেখছি? আয়কর প্রদান যদি থাকে মাইনাস করব, আর যদি আয়কর ও আয়কর সঞ্চিতির পার্থক্য যদি থাকে তাহলে সেটাকেও মাইনাস করব। ভাইয়া, তো আয়কর সঞ্চিতি প্রশ্নে আমার নাই, তাহলে এটা আগেই বাদ। কিন্তু প্রশ্নে আয়কর প্রদান আছে ভাইয়া, দেখেন এই যে দেখেন প্রশ্নে কি আছে? এই যে দেখেন আয়কর আছে, আছে না? কত টাকা? 10,000 টাকা। তাহলে আপনাকে কি করতে হবে? আয়করকে বাদ দিতে হবে। তাহলে এই যে টাকাটা হইলো না ভাইয়া, এই টাকা থেকে এবার লিখবেন মাইনাস বন্টন সমূহ, ঠিক আছে? অর্থাৎ বন্টন মানে লাভ থেকে কি কি বন্টন করা হয় সেগুলোকে লিখতে হবে। তাহলে আছে কি ভাইয়া? আছে আমার আয়কর কত টাকা? 10,000 টাকা, ঠিক আছে? তাহলে আয়কর যে আমার কত টাকা? 10,000 লিখলাম। লিখার পরে দেখি তো আমার প্রশ্নে আর কি কি ছিল ভাইয়া? আমার প্রশ্নে আর কি কি ছিল? তাহলে আমরা আয়কর করে ফেললাম। আয়করের পরে দেখেন তো লভ্যাংশ যদি থাকে, সকল লভ্যাংশ প্রদান যদি থাকে সেটাকে আমি কি করব? মাইনাস করব। ভাইয়া প্রশ্নে কি কোনো লভ্যাংশ আছে? আমরা দেখি তো। আয়কর গেল, তাই না? আয়কর গেল, তারপরে দেখি তো লভ্যাংশ আছে কিনা। সমাপনী মজুদ এত, বাজার মূল্য এত, মাসের ভাড়া, অগ্রিম, কুরিন সঞ্চিতি হ্রাস করতে হবে, আয়কর সঞ্চিতি রাখতে হবে। এই যে দেখেন এখানে যে আয়কর সঞ্চিতি আছে না, এটাকে বলা হয় নতুন আয়কর সঞ্চিতি। এটা কি আয়কর সঞ্চিতি? এটা হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। মনে রাখবেন, একটা জিনিস নোট করে নেন, নতুন আয়কর সঞ্চিতির কাজ কোথায় হবে এটা একটু নোট করে নেন। নতুন আয়কর সঞ্চিতির কাজ কোথায় হবে? যেটি সমন্বয়ে থাকে। হ্যাঁ, সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে, কোথায় থাকে? সমন্বয়ে। সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি থাকে তাহলে তার কাজটা কোথায় হবে? সমন্বয়ে আয়কর সঞ্চিতি থাকলে সেটার কাজ হবে বিশদ আয় বিবরণীতে। কোথায় হবে? সেটার কাজ হবে বিশদ আয় বিবরণীতে। মনে থাকবে ভাইয়া? বলেন, সমন্বয়ে যদি আয়কর সঞ্চিতি থাকে তাহলে এটার কাজ হবে বিশদ আয় বিবরণীতে। ওকে? হ্যাঁ ভাইয়া, আয়কর সঞ্চিতি আছে কিন্তু এটা সমন্বয়ে আছে। সমন্বয়ে যে আয়কর সঞ্চিতি থাকে তার কাজটা বিশদ আয় বিবরণীতে হয়, একে বলা হয় নতুন আয়কর সঞ্চিতি। নতুন আয়কর সঞ্চিতির কাজ কোথায় হবে? বিশদ আয় বিবরণীতে হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, সেই কারণে এই অঙ্কে আমার কাজ হবে না। আয়কর সঞ্চিতি যদি রেওয়া মিলে থাকে, অর্থাৎ এই বক্সের মধ্যে যদি থাকে, কোথায়? এই বক্সের মধ্যে যদি আয়কর সঞ্চিতি থাকে তখন আমরা যে দুইটা রুল শিখলাম সেই রুল ওয়াইজ আমরা কাজ করব। ক্লিয়ার ভাইয়া? আশা করি সকলে ক্লিয়ার। তাহলে দেখি পরে কি আছে। পরে আমাদের বলেছে শেয়ার মূলধনের উপরে 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তো এই যে দেখেন লভ্যাংশ আছে, তাহলে শেয়ার মূলধন কত টাকা ভাইয়া? শেয়ার মূলধন হচ্ছে 4 লাখ টাকা। তাহলে 4 লাখ টাকার উপরে 10% ঘোষিত লভ্যাংশ কত হবে?
40,000 টাকা। তাহলে লভ্যাংশ, ঘোষণাকৃত লভ্যাংশ, তাহলে এই যে দেখেন লভ্যাংশ আছে না, এই লভ্যাংশটাকে মাইনাস করে দিতে হবে বন্টনের মধ্যে। তাহলে কই অঙ্ক আমাদের এখানে। এখন আমরা লিখি লভ্যাংশ কি করতে বলেছে, ঘোষণা করতে বলেছে। তাহলে আমরা লিখব ঘোষিত লভ্যাংশ। কার উপরে? সব সময় শেয়ার মূলধনের উপরে লভ্যাংশ ধরতে হয়। কত? 4 লাখ টাকার 10%, তাহলে কত টাকা হয় ভাইয়া? 40,000 টাকা হয়। হয়েছে? অঙ্কে আর কিচ্ছু নাই। তাহলে এটা আমাদের 50,000 টাকা। 1,24,000 থেকে কি করব? এই বন্টন সমূহ 50,000 টাকাকে মাইনাস করব, করলে তাহলে থাকে কত বলেন তো? থাকে আমাদের 74,000 টাকা, রাইট? এই 74,000 টাকাকে আমরা কি বলবো? সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত বলবো। কি বলবো? সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত বা জের। অনেকে আবার এটাকে বলে সমাপনী। ওকে, সমাপনী, সংরক্ষিত আয়ের জের বা উদ্বৃত্ত। আশা করি সকলে বুঝতে পেরেছেন। হ্যাঁ, বিশদ বিবরণী থেকে আয়কর সঞ্চিতি ওটা মাইনাস করব, নতুনটা ওটা আমরা আবার যখন ম্যাথ করব না আরেকটা, তখন ওটা বুঝাবো। এখন আপনাকে যতই আমি নিয়ম বলে দিই আপনার মাথায় জীবনও থাকবে না। আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো, প্রতিটা নিয়মের জন্য আমি একটা করে ম্যাথ শেখাবো আপনাকে, একবারে প্র্যাকটিক্যালি হাতে কলমে ধরাই দেবো। বুঝতে পেরেছেন? তো একবারে আসলে কিছু হবে না। আপনি যদি মনে করেন একদিন আমি সব শিখবো, হবে না। একদিনে আমরা যতটুকু শেখার দরকার প্রথম দিন হিসাবে অতটুকু নলেজ দিয়েছি, আজকে আমরা অতটুকুই মাথায় নিব। সামনের দিনে নতুন আয়কর সঞ্চিতি যদি থাকে তাহলে তার কাজ কোথায় কোথায় হবে, উদ্বৃত্ত পত্র প্রস্তুত করলে তার কাজ কিভাবে হবে, মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে প্রস্তুত করে তার কাজ কিভাবে হবে, প্রতিটা জিনিস। চ্যাপ্টার তো অনেক বড় ভাইয়া, তাই না? এটা আমরা অনেক দিন ধরে করব, এই চ্যাপ্টারটা আমরা অনেক দিন ধরে করে শেষ করব। তো চ্যাপ্টার তো অনেক বড়, যেহেতু বড় চ্যাপ্টার, আমরা সুন্দর করে প্রতিটা রুল শিখব এবং রুলের আন্ডারে যতগুলো প্র্যাকটিস আছে সে প্র্যাকটিসগুলো ইনশাল্লাহ করে ফেলবো। ওকে ওকে, তাহলে আমার মনে হয় যে আপনার পিডিএফটা দিব। আচ্ছা ঠিক আছে, পিডিএফটা আমি দেওয়ার ট্রাই করছি, পেজের মধ্যে দেওয়ার ট্রাই করব কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে, পিডিএফে কিন্তু সলভ থাকবে না, এই সলভগুলো কিন্তু থাকবে না। যেগুলো আমি হাতে লিখেছি, হাতে লেখাগুলো কিন্তু অলরেডি আপনাদেরকে আমি লিখে নিতে বলেছি, সাথে সাথে কিন্তু লিখে নিতে হবে। আর যে ম্যাথগুলো আমি দিয়েছি ওই ম্যাথগুলোর পিডিএফ আমি দিয়ে দিচ্ছি এবং ছকটার পিডিএফ আমি দিয়ে দিচ্ছি, বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে বিষয়। আর আপনারা যারা আমাদের পেড ব্যাচে আছেন তারা তো আছেনই, পেড ব্যাচের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, ফ্রি ক্লাসও দিচ্ছি, বন্ধুদেরকে অবশ্যই মেনশন করবেন। আপনারা যদি রেগুলার সাপোর্ট দেন তাহলে আমরা ফ্রি ক্লাস নিব, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যদি না থাকেন তাহলে তো ফ্রি ক্লাস নিয়ে লাভ নাই, আছে লাভ নাই, কারণ আমাদেরও সব কিছু ম্যানেজ করে সময় দিয়ে ফ্রি ক্লাস নিতে হয়। আর আমাদের একটা 25 প্রিপারেশন ব্যাচে কিন্তু ভর্তি চলছে, আপনারা হয়তো অনেকেই জানেন। 25 প্রিপারেশন ব্যাচে চাইলে গ্রুপ সাবজেক্ট এবং বাংলা ইংরেজি আইসিটি সহ গ্রুপ সাবজেক্ট উভয়ভাবেই কিন্তু ভর্তি হইতে পারেন। সেখানেও কিন্তু পেড ব্যাচে নাজমুল স্যার ক্লাস নিচ্ছে, আমি নিচ্ছি, শহীদ স্যার নিচ্ছে ফাইন্যান্স, সম্রাট স্যার নিচ্ছে ম্যানেজমেন্ট এবং হচ্ছে আইসিটি, এরপরে আমির স্যার নিচ্ছে ইংলিশ ক্লাস। তো সবই কিন্তু ব্যবস্থা আছে, একবারে পরিপূর্ণ প্রিপারেশন আমাদের সাথে ইনশাল্লাহ নিতে পারবেন। ওকে ভাইয়া, আচ্ছা তো ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো দিন। ভালো থাকেন সবাই, বাসায় পড়াশোনা করেন। আসলে বেশি পড়াশোনা করতে হয় না, কিন্তু মানে ইফেক্টিভ পড়াশোনা করতে হয়, তাহলে কমার্সের স্টুডেন্টে ভালো করা সম্ভব। ওকে, তো আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।